পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ, এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ এবং এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ফলাফল ও প্রভাব সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের এই সিপাহী বিদ্রোহের ব্যর্থতার যে কারণগুলো ছিল, অর্থাৎ উল্লেখযোগ্য কারণগুলো নিয়ে আলোচনা শুরু করব। 1857 খ্রিস্টাব্দের বিপুল উন্মাদনা এবং জনসমর্থনকে নিয়ে যেভাবে শুরু হয়েছিল তা কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যেই তা কিন্তু ধীরে ধীরে থেমে গিয়েছিল। আর এই ব্যর্থতার মূল কারণ ছিল বিদ্রোহের মধ্যে কিছু ত্রুটি এবং জনসমর্থনের অভাব তথা দুর্বলতা। এই সিপাহী বিদ্রোহের সুদূর কেন্দ্রীয় নেতৃত্বের অভাবের বিষয়টি সঠিক পথে এবং নির্দিষ্ট কর্মসূচি সহ বিদ্রোহের পরিচালনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছিল। তৎকালীন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট ঘোষণা করা হলেও মূল ক্ষমতা কিন্তু ছিল কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওপর। নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, তাতিয়া তোপি প্রমুখেরা ব্যক্তিগতভাবে সাহসী এবং দক্ষ হলেও ভারতের নানা প্রান্ত থেকে আসা বিদ্রোহী সিপাহীদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা কিন্তু এই সমস্ত ব্যক্তিবর্গের ছিল না। অন্যদিকে ইংরেজদের পক্ষে ক্যাম্বেল, আউটরাম, নিকলসন, হিউরোজ প্রমুখেরা ছিলেন অত্যন্ত সাহসী এবং সমরকুশলী নেতা। আর এই প্রসঙ্গে হেনরি লরেন্স বলেছিলেন যে এই সমস্ত বিদ্রোহী সিপাহীদের মধ্যে যদি একজনও প্রতিভাবান নেতা হতেন, তাহলে ইংরেজদের বিদ্রোহ দমনের চেষ্টা সেই ক্ষেত্রে ব্যর্থ হয়ে যেত। এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংগঠন না থাকার জন্য এই বিদ্রোহ পরিকল্পিত পথে পরিচালনা করা সম্ভব হয়নি। নানা সাহেব, লক্ষ্মীবাই, বখত খান, কুনওয়ার সিং প্রমুখেরা প্রায় সকলেই নিজ নিজ আঞ্চলিক স্তরেই তাদের লড়াইকে সীমাবদ্ধ রেখেছিলেন। স্বাভাবিকভাবেই এরূপ অসংগঠিত, বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত বিদ্রোহকে দমন করা ইংরেজদের পক্ষে সহজ হয়ে গিয়েছিল। এই বিদ্রোহের নেতাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কোনো মিল ছিল না। সকলেই নিজ নিজ আঞ্চলিক স্বার্থে বিদ্রোহে নেমেছিল। উদাহরণস্বরূপ বলা যায়, সম্রাট বাহাদুর শাহর লক্ষ্য ছিল ভারতব্যাপী মুঘল কর্তৃত্বের পুনঃপ্রতিষ্ঠা করা, আবার নানা সাহেবের লক্ষ্য ছিল পেশোয়ার স্বাধীন কর্তৃত্ব এবং মর্যাদাকে পুনরুদ্ধার করা। অন্যদিকে রানী লক্ষ্মীবাই চেয়েছিলেন তার ঝাঁসি রাজ্যের স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতাকে অধিকার করতে। তাই এই রণকৌশলগত ত্রুটির জন্যই এই বিদ্রোহের ব্যর্থতার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা যায়। বিদ্রোহীরা মূলত ব্রিটিশ বাহিনীর অনুকরণে বিশাল বাহিনী নিয়ে সম্মুখ যুদ্ধে নেমেছিল। ব্রিটিশদের তুলনায় সেনা এবং অস্ত্র সব দিক থেকেই তারা ছিল পিছিয়ে। ইংরেজদের সামরিক অফিসার কলওয়েল তিনি মনে করেছিলেন যে বিদ্রোহী দেশীয় সিপাহীরা গেরিলা যুদ্ধ পদ্ধতি অনুসারে বিক্ষিপ্তভাবে গোপনে গোপনে আক্রমণ করলে হয়তো বেশি সাফল্য পেতেন। যদিও কুনওয়ার সিং, তাতিয়া তোপি ব্যক্তিগতভাবে গেরিলা যুদ্ধ দ্বারা ইংরেজদেরকে যথেষ্ট বিব্রত করেছিলেন, কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন প্রয়াস সামগ্রিকভাবে সাফল্যের জন্য যথেষ্ট ছিল না। উন্নত মানের অস্ত্রশস্ত্রের অভাব ছিল এই বিদ্রোহের ব্যর্থতার অপর একটি উল্লেখযোগ্য কারণ। বিদ্রোহী সিপাহীদের হাতে ছিল উন্নত নয় এমন ধরনের গাদা বন্দুক, তরবারি, বর্ষা ইত্যাদি সাধারণ মানের অস্ত্রশস্ত্র। অপরদিকে তাদের প্রতিপক্ষ ইংরেজ বাহিনীর অস্ত্রগুলি ছিল অত্যন্ত আধুনিক প্রযুক্তির, যার মধ্যে ছিল আধুনিক রাইফেল, ভারী কামান, শক্তিশালী বোমা ইত্যাদি। তাই স্বাভাবিকভাবেই এই অসম যুদ্ধে সিপাহীদের ব্যর্থতা ছিল অনিবার্য। এই
ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধের গোড়ায় সাধারণ ভারতবাসীদের মধ্যে জাতীয় চেতনার কিন্তু কোনো উন্মেষ ঘটেনি। তাই এই প্রসঙ্গে গবেষক সুপ্রকাশ রায় লিখেছিলেন যে বৈপ্লবিক আন্দোলন পরিচালনার জন্য যে উপযুক্ত আধুনিক মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণীর দরকার ছিল, সেই প্রয়োজন কিন্তু তখন ভারতে মেটানোর মতো কেউ ছিল না। তাই এই অভ্যুত্থানের নেতৃত্ব ছিল সামন্ত ভূস্বামী শ্রেণীদের হাতে, যারা নিজেদের আর্থিক স্বার্থে কৃষক এবং শ্রমজীবী শ্রেণীকে বিদ্রোহ থেকে দূরে সরিয়ে রাখতে বেশি উদ্গ্রীব ছিলেন। ভারতের অনেক আঞ্চলিক শাসক এই সময় বিদ্রোহ দমনে ইংরেজদেরকে সাহায্য করেছিলেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন ইন্দোরের হোলকার, গোয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, রাজপুতানা পাঞ্জাব এবং নেপালের রাজা প্রমুখেরা। এছাড়াও শিখ, মারাঠা, রাজপুত, গোর্খা প্রভৃতি যোদ্ধা জাতীয় ইংরেজদের পক্ষ নিয়ে বিদ্রোহীদের দমন করার চেষ্টা করেছিলেন। রেলপথ, টেলিগ্রাফ ইত্যাদি আধুনিক যোগাযোগ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ ইংরেজ বাহিনীকে সাফল্য লাভে সাহায্য করেছিল। টেলিগ্রাফের মাধ্যমে দ্রুত বিদ্রোহের সংবাদ সংগ্রহ করা এবং রেলপথে সৈন্যবাহিনীকে দ্রুত প্রেরণের সুবিধা ব্রিটিশ সরকারের সাফল্যের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হয়েছিল। তাই এই বিদ্রোহের আঞ্চলিক সীমাবদ্ধতার কথা বলতে গেলে বলা যায়, এই বিদ্রোহ ভারতের সর্বত্র সম্প্রসারিত হয়নি, কেবলমাত্র কয়েকটি জায়গায় সীমাবদ্ধ ছিল। সেগুলি হলো অযোধ্যা, যুক্তপ্রদেশ, দিল্লি, বিহার এবং বাংলা। এছাড়াও দক্ষিণ ভারত, কাশ্মীর, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়নি। তাই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে দমন করার জন্য ব্রিটিশ সরকার অত্যন্ত কঠোর নীতি গ্রহণ করেছিল। মার্কস এবং এঙ্গেলসের লেখা থেকে জানতে পারা যায় যে পাশবিক নিষ্ঠুরতার যে দৃষ্টান্ত ইংরেজ সেনারা এই বিদ্রোহ দমনের ক্ষেত্রে দেখিয়েছিলেন, তা হয়তো ইউরোপ বা আমেরিকার কোনো বাহিনী কখনোই দেখিয়ে ওঠেনি। এই প্রসঙ্গে বলা যায়, W.H. রাসেলের লেখা মাই ডায়েরি ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1858 গ্রন্থে তিনি লিখেছিলেন, ভারতবর্ষে টেলিগ্রাফ ব্যবস্থা না থাকলে এই বিদ্রোহের প্রধান সেনাপতির যুদ্ধ পরিচালনা করার ক্ষমতা অনেকটাই কমে যেত। তার কারণ হিসেবে তিনি বলেছিলেন, টেলিগ্রাফ তার ডান হাতের চেয়েও অনেক বেশি কার্যকরী ছিল। এরপরে আমি তোমাদের এই সিপাহী বিদ্রোহের প্রভাব বা ফলাফল কি ছিল সেই বিষয়ে আলোচনা করব। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল ব্রিটিশ ভারতের ইতিহাসের ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা। এ প্রসঙ্গে স্যার লেপেল গ্রিফিন বলেছিলেন যে এই বিদ্রোহ ভারতের আকাশকে মেঘমুক্ত করেছিল। এই বিদ্রোহের প্রভাবের কথা বলতে গেলে বলা যায়, এই বিদ্রোহের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল। 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাস করেছিল। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া রাজপ্রতিনিধি বা ভাইসরয়ের মাধ্যমে ভারতের শাসনভার নিজের হাতে তুলে নিয়েছিলেন এবং এই সময় তাকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়েছিল। আর ভারতের প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন লর্ড ক্যানিং। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরবর্তীতে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সংস্কারও করেছিল। এই সময় ব্রিটিশ সরকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কারগুলি যে করেছিল তার মধ্যে অন্যতম ছিল ভারত সচিব পদের সৃষ্টি। এই ভারত সচিব তার কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়ী ছিল। ইন্ডিয়া কাউন্সিলের পরামর্শ গ্রহণ করা বা না করা তার কাছে বাধ্যতামূলক বলে কিছু ছিল না। এই বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনে ভারতবাসীর মতামত গ্রহণের জন্য ভারতীয় পরিষদীয় আইন পাস করা হয়েছিল, যা পাস হয়েছিল 1861 সালে। এই আইন অনুসারে বড়লাট বা ভাইসরয়ের আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সেখানে ভারতীয়দের নিযুক্তি করার ব্যবস্থা হয়েছিল। এই বিদ্রোহের পরবর্তীতে এই বিদ্রোহের উত্তেজনা হ্রাস এবং শান্তি প্রতিষ্ঠার জন্য মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্র জারি করেছিলেন। সালটা ছিল 1858 খ্রিস্টাব্দ এবং তারিখটা 1 নভেম্বর, যে ঘোষণাপত্র মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এলাহাবাদের এক দরবারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হয়। এখানে বলা হয়েছিল যে যোগ্যতা এবং গুণ অনুসারে সমস্ত ভারতীয় সরকারি কাজের সুযোগ পাবে, দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে, নতুন কোনো রাজ্য জয় করা যাবে না, দেশীয় রাজাদের সঙ্গে পূর্ব সম্পাদিত চুক্তিগুলো বলবৎ থাকবে, ধর্ম পালন এবং সামাজিক ক্ষেত্রে প্রজাদের স্বাধীনতা বজায় থাকবে। এছাড়াও সামরিক সংস্কারের কথাও এখানে বলা হয়েছিল, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর সেনাবাহিনীতে বিশেষ পরিবর্তন ঘটানো হয়েছিল।
ভবিষ্যতে সেনা বিদ্রোহের আশঙ্কার কথা মাথায় রেখে ভারতীয় জাতিগোষ্ঠীগুলিকে বিভেদ নীতির সাহায্যে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, যেগুলি ছিল একটি অসামরিক জাতি এবং অপরটি সামরিক জাতি। জাতি ধর্ম গোষ্ঠীগত অনুপাত বজায় রেখে ভারতীয় সিপাহীদের মধ্যে বিভাজনও সৃষ্টি করা হয়েছিল। ভারতীয় বাহিনীতে ইংরেজ সৈন্য সংখ্যা বেশি করা হয়েছিল। গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তাই ইতিহাসবিদ পার্সিভাল স্পিয়ার, রজতকান্ত রায় প্রমুখেরা বলেছিলেন ভারতের জাতীয়তাবাদ জাগরণ তথা জাতীয় চেতনার প্রসারে এই বিদ্রোহ বিশেষ ধরনের প্রভাব ফেলেছিল। তাই এই বিদ্রোহ ভারতের বিভিন্ন প্রান্তের অসংখ্য জনগোষ্ঠী এবং সম্প্রদায়ের মানুষের সংঘবদ্ধতার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত ছিল। আর এই কারণেই এই বিদ্রোহের ফলাফল বা প্রভাব ছিল ঐতিহাসিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্যান্য প্রভাবের কথা বলতে গেলে বলা যায় 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পরে ভারতে ব্রিটিশ পুঁজির অনুপ্রবেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষত উচ্চ পদগুলি ইংরেজদের জন্য একচেটিয়া করে রাখা হয়েছিল। ভারতীয়দের কিন্তু এই ধরনের পদগুলোতে নিয়োগ করা হতো না। এছাড়াও হিন্দু মুসলিম ঐক্য, সম্মিলিতভাবে ব্রিটিশ বিরোধিতা শ্বেতাঙ্গ ইংরেজদের যাত্রাভিমানকে প্রবলভাবে আঘাত করেছিল। তাই বিদ্রোহের পর থেকেই বর্ণবিদ্বেষমূলক নীতি গ্রহণ করে সামরিক এবং অসামরিক উচ্চ পদগুলিতে শ্বেতাঙ্গদেরকে নিয়োগ করা শুরু হয়েছিল। এছাড়াও সামন্ত ব্যবস্থায় পুনরুজ্জীবনের জন্য নানা ধরনের পদক্ষেপকে গ্রহণ করা হয়েছিল। তাই এই বিদ্রোহ শেষ হওয়ার পর ভারতে এবং ইংল্যান্ডে শ্বেতাঙ্গরা ভারতীয়দের সিপাহীদের অত্যাচার এবং নির্মমতার মিথ্যা প্রচার চালিয়ে দিয়ে সিপাহীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য দাবি তুলেছিল। শান্তিবাদী এবং ক্ষমাশীল লর্ড ক্যানিং তা অস্বীকার করেছিলেন। তাই তাকে ব্যঙ্গ করে ক্ষমাশীল ক্যানিং বলে অভিহিত করা হয়েছিল এবং ভারতের শাসন দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য মহারানী ভিক্টোরিয়ার কাছে আবেদনও জানানো হয়েছিল। আমি তোমাদের এই অধ্যায় থেকে সিপাহী বিদ্রোহের আজকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম। বাকি প্রশ্নগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।